শালুক হাত দিয়ে খামচে ধরে রেখেছে আদনানের হাত, পা দিয়ে পেছন থেকে লাথি দিচ্ছে, কিন্তু আদনান শালুকের মুখ ছাড়ছে না। ফিসফিস করে বলতে লাগলো, তোকে আজ শুনতেই হবে আমার কথা, নয়তো আমি শান্তি পাবো না। তুই শুধু আমার আমার হবার কথা ছিল। আমি তো তোকে একটা সুন্দর ভবিষ্যৎ দেওয়ার জন্যই আশাকে বিয়ে করতে চেয়েছি। মাঝখান থেকে ধ্রুব সব ঝামেলা পাকালো। শালুক খুব জোরে আদনানের হাঁটুতে একটা লাথি দিল। প্রচণ্ড ব্যথা পেল আদনান, তবুও শালুকের মুখ ছাড়ল না। শালুককে সান্ত্বনা দেওয়ার ভঙ্গিতে আদনান বলল, একটু আমার কথা শোন শালুক, আমি তোর কোনো ক্ষতি করব না। আমি তোকে সত্যি ভালোবেসেছি। আমি মনে হয় পাগল হয়ে যাব শালুক তোর বিরহে। আমি সব শেষ করে দিব শালুক, সবাইকে শেষ করে দিব। সবার আগে ধ্রুবকে শেষ করে দিব। তোকে আমি একবার হারিয়েছি, আর হারাতে চাই না। বিশ্বাস কর, আমি তোকে অনেক সুখে রাখব। ধ্রুবর ঘুম ভেঙে গেল হঠাৎ করেই। বুকের ভেতর কেমন কেঁপে উঠল ঘুমের মধ্যেই। তড়াক করে ধ্রুব লাফিয়ে উঠে বসল বিছানায়। শীত লাগছে, অথচ সে গায়ে কম্বল দেয়নি। এই জন্যই কি ঘুম ভেঙে গেছে? ভেবে পেল না ধ্রুব। ফোন চেক করে দেখে আধা ঘন্টা আগে শালুক কল দিয়েছে। ধ্রুব কল ব্যাক করলো শালুককে। রিং হতে থাকলো, কিন্তু শালুক রিসিভ করতে পারল না। ধ্রুবর কল দেখে আদনানের মাথা খারাপ হয়ে গেল যেন। আদনান শালুককে টেনে নিয়ে এগিয়ে গিয়ে এক হাতে শালুকের মুখ চেপে ধরে ধ্রুবর কল কেটে দিল। কল কেটে দেয় ধ্রুব 2 মিনিট অপেক্ষা করল শালুকের কল ব্যাক করার। কল না পেয়ে আবারও কল দিল। আদনান বিরক্ত হয়ে কল আবারও কেটে দিল, এরপর ফোন অফ করে দিল। ধ্রুব হতবাক হলো শালুকের ফোন বন্ধ পেয়ে। কথা না বলে শালুক তো ফোন রেখে দেওয়ার মানুষ না। তারপর এখন কিনা ধ্রুবর কল কেটে দিয়ে সে ফোনের সুইচ অফ করে দিয়েছে। ধ্রুবর বুকের ভেতর জ্বলতে লাগলো। কি হয়েছে শালুকের? শাপলার ফোন নেই যে শাপলাকে কল দিবে। উপায় না পেয়ে ধ্রুব দাদাকে কল দিল। কেন জানি তার বুকের ভেতরে খচখচ করছে একটা সন্দেহ। নুরুল ইসলাম সাহেব এত রাতে নাতির কল পেয়ে অবাক হলেন। ধ্রুব সোজা বলল, দাদা এখনই উপরে যান, শালুকের সাথে আমার এই মুহূর্তে কথা বলতেই হবে। চশমা চোখে দিয়ে ধ্রুবর দাদা ফোন নিয়ে উপরে গেল। প্রথমে শাপলার রুমের দরজায় নক করল। ঘুম থেকে জেগে শাপলা দরজা খুলে দাদাকে দেখে অবাক হয়ে গেল। হাই তুলতে তুলতে বলল, কি হয়েছে দাদা? দাদা জিজ্ঞেস করলেন, শালুক কই? ধ্রুব কল দিয়েছে কথা বলতে। শাপলা আড়মোড়া ভেঙে বলল, ও তো আজকে ওর রুমে শুয়েছে, আমি ডাকছি চলেন। ধ্রুব লাইনে থেকে সব শুনতে লাগলো। বুকের ভেতর ধুকপুক করতে লাগলো ধ্রুবর। শাপলা কয়েকবার শালুককে ডাকলো, কিন্তু শালুক জবাব দিতে পারল না। আদনান শক্ত করে 2 হাতে শালুকের মুখ চেপে ধরে রেখেছে। উপায় না পেয়ে শালুক লাথি মেরে টুলের উপর থেকে গ্লাস ফেলে দিল। ঝনঝন শব্দ তুলে কিছু ভেঙে যাবার শব্দ শুনে শালুকের দাদাও এবার ডাকতে লাগলেন, কিন্তু কেউ দরজা খুলছে না। আদনান ঘামতে লাগলো, সেই সাথে সমানে শালুক তাকে খামচি দিচ্ছে। শালুকের জবাব না পেয়ে দাদা বললেন, ও মনে হয় ঘুমায় গেছে ধ্রুব। ধ্রুব কঠোর স্বরে বলল, না দাদা, ও জেগে আছে। একটু আগে আমি কল দিয়েছিলাম, আমার কলও কেটে দিয়েছে। আপনি দরজা ভাঙার ব্যবস্থা করেন, যদি শালুক দরজা না খোলে। এখুনি দাদা, দেরি করবেন না। শালুকের দাদা কিছুই বুঝতে পারছেন না কি করবেন। জোরে জোরে শালুককে ডাকতে লাগলেন। বাহিরের চিৎকার শুনে সবার ঘুম ভেঙে গেল। একে একে সবাই রুম থেকে বের হয়ে শালুকের রুমের সামনে জড়ো হলো। শালুকের বাবা উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে আব্বা? নুরুল ইসলাম সাহেব বিমর্ষ বদনে ছেলের দিকে তাকিয়ে বললেন, বুঝতেছি না রে বাবা। ধ্রুব কল দিল শালুকের সাথে কথা বলবে, ফোন দিয়ে যেতে। আমার আগে শালুককে কল দিয়েছে, শালুক নাকি কল কেটে দিয়েছে, রিসিভ করেনি। ওর এজন্য চিন্তা হচ্ছে। এখনও লাইনে আছে ধ্রুব। নুরুল ইসলাম সাহেব ফোন কানে নিয়ে বললেন, দরজা তো খোলে না শালুক। ধ্রুব বলল, দরজা ভাঙার ব্যবস্থা করেন দাদা। বড় চাচিকে বলেন গিয়ে দেখে আসতে আদনান কোথায়। নুরুল ইসলাম সাহেব বড় পুত্রবধূকে তাই বললেন। আজিবা বেগম উদ্ভ্রান্তের মতো ছেলের রুমে ছুটে গেলেন। মনে মনে আল্লাহকে বলতে লাগলেন, ছেলে যাতে রুমে থাকে, আর যাতে কোনো কেলেঙ্কারি না ঘটে। তার আশা বৃথা হলো। গিয়ে দেখেন রুমে কেউ নেই। তিনি পাগলের মতো হয়ে গেলেন। বাহিরে এসে বললেন, আদনান তো ওর রুমে নেই।
সেলিম সাহেব সাথে সাথে ছেলের ফোনে কল দিলেন। শালুকের রুমের ভেতর ফোন বেজে উঠল। আদনান নিজেও দিশাহারা হয়ে গেছে এই অবস্থায়। সবাই যে এভাবে এসে পড়বে তা তার ভাবনাতেও ছিল না। সে শুধু এসেছিল শুধুমাত্র শালুকের ভুল ভাঙাতে। ভয়ে আদনান দরজা খুলতে গেল না, শালুকের মুখও ছাড়ল না। এতক্ষণ ধরে ধস্তাধস্তি করে শালুকের শরীরের সব শক্তি যেন ফুরিয়ে গেল, নিস্তেজ হয়ে গেল শালুক। তার উপর মনে ভয় কাজ করছে ধ্রুবকে নিয়ে। ধ্রুব যদি তাকে ভুল বুঝে তাহলে শালুক কি করবে? এমনিতেও তো ধ্রুব জানে শালুক আগে আদনানকে পছন্দ করত। ধ্রুব যদি এখনও ভাবে শালুকের মানসিকতা এখনও আগের মতো আছে। বুকের ভেতর হাতুড়ি পেটা করতে লাগলো শালুকের। ইচ্ছে করলো এক ছুটে পালিয়ে যায় ধ্রুবর কাছে, ধ্রুবর বুকে আছড়ে পড়ে। বাহিরে দরজা ভাঙার শব্দ শোনা যাচ্ছে। আদনান স্থাণুর মতো দাঁড়িয়ে আছে শালুকের মুখ চেপে ধরে। শালুকও তেমনই দাঁড়িয়ে আছে। দুজনের মনেই দুরকম ভয়। শালুকের মনে হচ্ছে এসব স্বপ্ন দেখছে সে, একটু পরেই তার ঘুম ভেঙে যাবে। ঘুম থেকে উঠলে দেখবে সব ঠিকঠাক। কিন্তু শালুকের ভুল ভেঙে গেল যখন দরজা খুলে সবাই শালুকের রুমে প্রবেশ করল। দুজনকে এই অবস্থায় দেখে সেলিম সাহেব ছুটে এসে আদনানের হাত থেকে শালুককে ছাড়িয়ে দিলেন। শালুকের বাবা মা এসে শালুককে জড়িয়ে ধরল। সারা শরীর টলছে শালুকের, নিজেকে ভীষণ দুর্বল মনে হচ্ছে। বাবা মায়ের গায়ের উপরেই শালুক ঢলে পড়ল। আদিবা বেগমের মাথা হেঁট হয়ে গেল ছেলের এই অসভ্যতা দেখে। সেলিম সাহেব আদনানের গালে কয়েকটা থাপ্পড় বসালেন। আদনান নীরবে সব সহ্য করে গেল। তবুও তার মনে হচ্ছে একটাই কষ্ট রয়ে গেল, সে শালুককে কিছুই বুঝিয়ে বলতে পারেনি, শালুকের ভুল ভাঙাতে পারেনি। ওপাশ থেকে ধ্রুব বেদনার্ত গলার স্বর শোনা গেল। ধ্রুব দাদাকে জিজ্ঞেস করল, আমার শালুক কই দাদা, ও কেমন আছে? কাঁপা কাঁপা গলায় তিনি উত্তর দিলেন, শালুক অজ্ঞান হয়ে গেছে ধ্রুব। ধ্রুব ফোন রেখে দিল। নুরুল ইসলাম সাহেবের চোখে জল চলে এলো। এই বয়সে এসে নিজের নাতির এত বেহায়াপনা দেখবেন কখনো ভেবেছেন তিনি? আদনান তার বড় নাতি, সবার বড় আদনান। কত আদরের ছিল এই নাতি। দাদার হাত ধরে ঘুরে বেড়াতো, দাদার কাঁধে চড়ে বাজারে চলে যেত। প্রথম নাতি হিসাবে, পরিবারের প্রথম সন্তান হিসেবে আদনান সবার অনেক ভালোবাসা স্নেহ পেয়েছে। সেই স্নেহ এখনো আছে বলেই তো সেদিন এত বড় ঘটনা ঘটানোর পরেও কেউ আদনানকে বাড়ি থেকে বের হয়ে যেতে দেয়নি। সকালবেলা শালুক নিজেকে মায়ের পাশে শুয়ে থাকতে দেখে কিছুটা অবাক হলো। ঘড়িতে তখন 7:30 বাজে। হাসনা বেগম তো এতক্ষণ বিছানায় থাকার মানুষ না, তবে এখনো শুয়ে আছে যে এখানে? শাপলা বসে আছে মায়ের পায়ের পাশে। শালুক বের হতে গেলে হাসনা বেগম ডেকে বললেন, আগে ধ্রুবর সাথে কথা বল কল দিয়ে। শালুকের অন্তরাত্মা শুকিয়ে গেল শুনে। ধ্রুবর সাথে কথা বলবে কিভাবে সে? ধ্রুব কি তাকে বিশ্বাস করবে? যদি তাকে মিথ্যাবাদী ভাবে ধ্রুব, শালুক সেই আঘাত কিভাবে সহ্য করবে? ভয়ে শালুক ধ্রুবকে কল দিল না, চুপচাপ বসে রইল জানালার পাশে। কিছুক্ষণ পরেই শালুকের বাবা এলেন রুমে শান্তকে নিয়ে। শান্ত আজ সকাল সকাল উঠে গেছে ঘুম থেকে। পাশে মাকে না দেখে অস্বাভাবিক আচরণ করছিল। স্ত্রীকে শুয়ে থাকতে দেখে ফয়েজ আহমেদ জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোমার, আজ রান্নাঘরে গেলে না যে? হাসনা বেগম বিছানায় উঠে বসলেন, কড়া স্বরে বললেন, কেন, একদিন বান্দিগিরি করছি না বলে কি বুকের ভেতর খচখচ করছে নাকি? বিয়ে করে তো বউ আনোনি, বান্দি এনেছো। 24 ঘন্টা 7 দিন যে চরকির মতো ঘুরে। আত্মসম্মানহীন এক নারী আমি, নিজেকে নিজের ঘেন্না হয় আজ। ফয়েজ আহমেদ কিছুই বুঝতে পারলেন না। শান্ত কান্না করে বলল, নাস্তা দাও, খাবো। হাসনা বেগম এক অপ্রত্যাশিত কাজ করে ফেললেন, ছেলের গালে একটা চড় মারলেন। শাপলা, শালুক, তার বাবা হতভম্ব হয়ে গেল হাসনা বেগমের এই ব্যবহার দেখে। শান্ত দিঘির জলের মতো নীরব থাকা এই মানুষটা আজ এত রেগে আছে কেন? হাসনা বেগম স্বামীর দিকে তাকিয়ে বললেন, কোনো দিন এই চিন্তা মাথায়ও আনিনি, কিন্তু আজ বলতে বাধ্য হচ্ছি। তুমি এই মুহূর্তে আব্বাকে গিয়ে বলবে আমরা আলাদা হয়ে যেতে চাই। এই এক ছাদের নিচে আমি আমার মেয়েদের নিয়ে কিছুতেই থাকবো না আর। আমার ফুলের মতো নিষ্পাপ মেয়েটার জীবন শেষ হয়ে গেছে। আমার আরেকটা মেয়ের জীবন এখানে থেকে কোনো বিপদে পড়ুক, আমি তা চাই না। এই বাড়িতে আমি আর থাকবো না যতক্ষণ না তুমি আমাদের নিয়ে বাড়ি ছেড়ে বের হবে। আমি এবং আমার সন্তানেরা কেউই এক গ্লাসও পানি মুখে দিব না এই বাড়ির।
ফয়েজ আহমেদের মাথা ভনভন করে ঘুরতে লাগলো। কি বলছে হাসনা এসব? উঠে দাঁড়িয়ে তিনি বললেন, পাগল হয়ে গেছো তুমি? কি বলছো বুঝতে পারছো? তুমি নিজে থাকতে পারবে কখনো? সংসার, শ্বশুর শাশুড়ি ননদ যাদের ছেড়ে বাবার বাড়ি গিয়ে তুমি 2 দিনের বেশি 3 দিন কখনো থাকতে পারোনি, সব সময় বলতে এদের ছাড়া তোমার দম বন্ধ লাগে, সেই মানুষ কিভাবে এসব বলছো? হাসনা বেগম শান্ত স্বরে বললেন, তখন আমি জানতাম না আদর যত্ন করে কালসাপ পুষছি, যে কিনা আমার মেয়েদের উপর ছোবল দিবে। একবার এসে আমার মেয়ের চরিত্রে দাগ লাগাতে পারিনি, এর জন্য আবারও চেষ্টা করেছে। আজও যখন পারেনি, আবারও চেষ্টা করবে সে। আমি আর এরকম কিছু চাই না আমার মেয়েদের জীবনে। তোমার যদি মেয়েদের জন্য কোনো চিন্তা না থাকে, তবে তুমি থাকো এখানে, আমি ওদের 3জনকে নিয়ে বের হয়ে যাব এক কাপড়ে। ফয়েজ আহমেদ দিশাহারা হয়ে গেলেন। তার মাথায় কিছু আসছে না। স্ত্রী যা বলছেন তা কোনো দিক থেকে ভুল না, কিন্তু এভাবে যৌথ পরিবার থেকে চলে যাওয়া, তাও তার মন মানছে না। ফয়েজ আহমেদ বের হয়ে যেতেই হাসনা বেগম ছেলেকে জড়িয়ে ধরে কেঁদে উঠলেন। শালুক মায়ের সামনে গিয়ে বলল, কেন এরকম করছো মা? তুমি কি পারবে থাকতে? হাসনা বেগম কান্নার জন্য কথা বলতে পারলেন না। হাও মাও করে কাঁদতে কাঁদতে বললেন, আমার 20 বছর ধরে সাজানো সংসার, মায়া মমতা ভালোবাসা দিয়ে সাজেছি 3জন মিলে। কখনো ওনাদের যা ভাবিনি, বোন ভেবেছি, ছেলে মেয়েদের নিজের সন্তানের মতো ভেবেছি। আজ সব ছেড়ে যাবার কথা বলছি কি অল্প কষ্টে? আমার মেয়েদের এরকম একটা পরিবেশে আমি আর রাখতে চাই না। এখানে থাকলে ধ্রুব কিছুতেই আর শালুককে আসতে দিবে না এই বাড়িতে। আমি চিনি ধ্রুবকে, যেখানে একবার তার অসম্মান হবে সেখানে সে দ্বিতীয়বার আসবে না। আজকে এই ঘটনার পর ধ্রুব কিছুতেই আর আসবে না বাড়িতে, শালুককেও আসতে দিবে না। বাকিটা জীবন আমার মেয়েকে এভাবে থাকতে হবে। আজ শালুকের সাথে এরকম করেছে, পরের বার যে শাপলার সাথে এরকম হবে না, কে নিশ্চয়তা দিবে? ফয়েজ আহমেদ নিচে গিয়ে বাবাকে ডাকলেন। তিনি নিজেও বুঝেছেন এটা। এই বাড়িতে থাকলে শালুককে আর এই জীবনের জন্য দেখবে না। ধ্রুব কখনোই শালুককে এখানে পাঠাবে না। সব ভেবে ফয়েজ আহমেদ বাবাকে বললেন আজকে এই মুহূর্তে তিনি স্ত্রী সন্তান নিয়ে বাড়ি থেকে চলে যেতে চান। নুরুল ইসলাম সাহেব নরম স্বরে বললেন, বেশ, যা তোমাদের ভালো মনে হয় তাই করো। যদি মনে হয় আমার নাতনিদের জন্য এতেই ভালো হবে, তবে আমি তোমাদের কিছুতেই বাধা দিব না। আদিবা বেগম কাপে চা ঢালতে ঢালতে সব শুনলেন। তার হাত পা কাঁপতে থাকলো, কিন্তু বাধা দেওয়ার মতো সাহস পেলেন না। কিভাবে বাধা দেবেন তিনি? একটা হাসি খুশি যৌথ পরিবার ভেঙে যেতে বেশি দেরি হলো না। কেউ কাউকে দোষারোপ করতে পারল না, অভিযোগ করতে পারল না। ধ্রুব কল দিল কিছুক্ষণ পর। শালুকের সারা শরীর কেঁপে উঠল। কোনো মতে উঠে ফোন রিসিভ করলো। ধ্রুব নরম স্বরে বলল, শরীর কেমন এখন তোমার? শালুক কোনো মতে জবাব দিল, ভালো আছি এখন। ধ্রুব কোমল গলায় বলল, আমাকে বলতে বলেছি না শালুক, কোনো সমস্যা হলে? গতকাল আদনান তোমাকে রাস্তায় যখন বিরক্ত করেছে, কেন আমার কাছে লুকিয়ে গেলে তখন? আমি বলেছি না আমার কাছে বলতে কোনো সমস্যা হলে? আজ যদি কোনো বিপদ হতো শালুক, আমি কিভাবে বাঁচতাম? কাকে নিয়ে বাঁচতাম আমি শালুক? তোমাকে আমি বলেছি না আমার আর কেউ নেই তুমি ছাড়া, আমার এই পৃথিবী অন্ধকার তোমাকে ছাড়া। তবে কেন আমার কাছে লুকিয়ে গেলে? আমাকে কথা দাও শালুক, আর কখনো আমার কাছে এরকম কিছু লুকাবে না যা তোমার ক্ষতির কারণ হতে পারে। শালুক কেঁদে ফেলল। ভেবেছিল ধ্রুব তাকে ভুল বুঝবে। এখন ধ্রুবর কথা শুনে শালুকের সব ভয় কেটে গেল। ঝরঝর করে কেঁদে উঠল শালুক। জীবনে এরকম বুঝার মতো একটা মানুষ থাকলে আর কি লাগে সুখী হতে। শালুক কথা দিল, আর কখনো কোনো কথা সে লুকিয়ে যাবে না যা তার বিপদের কারণ হতে পারে। নিজেদের সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে হাসনা বেগম অপেক্ষা করতে লাগলেন ভ্যান আসার। জিনিসপত্র তেমন কিছু না, জামা কাপড় বই খাতা, নিজের কিছু হাঁড়ি পাতিল। আদিবা বেগম শক্ত হয়ে বসে আছেন চেয়ারে। হাসনা বেগমের বাড়ি থেকে চলে যাবার সিদ্ধান্ত জানার পর থেকে তার মন ভীষণ উতলা হয়ে আছে। একবার ছেলের ঘরে গিয়ে অত্যন্ত বিশ্রীভাবে কিছু কথাও বলে এসেছেন তিনি, কিন্তু শেষ পর্যন্ত হিসেব করে দেখলেন মেয়ে দুটোকে ভালো রাখতে হলে এর চাইতে উত্তম সিদ্ধান্ত আর কিছু নেই। আদনানকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাইলেই কি আদনান যাবে? তার যদি লজ্জা থাকতো, তবে সে প্রথম দিনে এরকম ঘটনা ঘটানোর পরেই লজ্জায় অপমানে
চলে যেত বাড়ি থেকে। কিন্তু সে যায়নি কোথাও, গাঁট হয়ে বসেছিল। আর যদি যায়ও এখন বাড়ি ছেড়ে, তবুও কতদিন? 2 মাস, 3 মাস, 4 মাস, 1 বছর? সেই তো বাড়িতে সে আসবেই। তখনও যদি ওর স্বভাব ভালো না হয়, একই বাড়িতে থাকলেও যদি আবারও এরকম প্রতিশোধ পরায়ণ হয়ে কারো কোনো ক্ষতি করে। শাপলা শালুককে তিনি নিজের মেয়ের মতো দেখেছেন। আফিফা আর ওদের মধ্যে কখনো বিভেদ করেননি। তেমনই ব্যবহার করেছে হাসনা তার ছেলে মেয়েদের সাথে। 3 যা বোনের মতো ছিলেন, কেউ কখনো কারো বাচ্চাকে বাঁকা চোখে দেখেনি। সেখানে শাপলা শালুকের কোনো ক্ষতি হলে তার কলিজায় গিয়ে লাগবে, এটাই স্বাভাবিক। আর এই স্বাভাবিক বলেই তিনি হাসনা বেগম আদনানকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য কাউকে বলছেন না। মায়ার বন্ধনের মতো কঠিন কোনো শিকল কি এই দুনিয়ায় আর আছে? বাজারে একটা 4 রুমের বাসা ঠিক করে ফয়েজ সাহেব ভ্যান নিয়ে এলেন বাড়িতে। ভ্যান চালককে সাথে নিয়ে নিজে সব কিছু ভ্যানে তুললেন। বিদায় বেলায় হাসনা বেগম শাশুড়ি মাকে জড়িয়ে ধরে বিলাপ শুরু করে দিলেন। কাঁদতে কাঁদতে অচেতন হয়ে গেলেন প্রায়। তারপর হুঁশ ফিরতেই স্বামীকে চিৎকার করে বললেন, আমি যাব না, আমি এই সংসার ছেড়ে, আব্বা আম্মা ভাবিদের ছেড়ে কোথাও যাব না। এই বাড়ির প্রতিটি দেয়ালে, প্রতিটি ইটের কণার মধ্যে আমি ভালোবাসার ছবি দেখেছি। আমি এই বাড়ি থেকে কোথাও যাব না। নুরুল ইসলাম সাহেব পুত্রবধূর সামনে দাঁড়িয়ে বললেন, পাগলামি করো না বৌমা, আমাদের সবার জন্য ভালো হবে এটা। আমার নাতনিরা নিরাপদে থাকবে। হাসনা বেগম বললেন, আমি পারবো না আব্বা, আমি মরেই যাব। একা একা আমি থাকতে পারবো না। রোজ সকালে সবার জন্য নাস্তা বানানো, মায়ের সুপুরি কেটে দেওয়া, সবাইকে বেড়ে খাওয়ানো, অলস বিকেলে সবাই মিলে গল্প করা, কাজ করা নিয়ে ফরিদার সাথে অভিমান করা, বড় ভাবি রান্নাঘরে দেরিতে আসলে মুখ ফুলিয়ে রাখা, মায়ের জন্য অল্প ঝালে অল্প মশলায় আমি ছাড়া কে রান্না করবে আব্বা? বড় ভাবির মাথা ব্যথা শুরু হলে আমি না থাকলে কে তার মাথা মালিশ করে দিবে? এই যে ফরিদা এত বড় হয়েছে, এখনো পায়ের নখ সুন্দর করে কাটতে পারে না। আমি না থাকলে কে ওর পায়ের নখ কেটে দিবে সুন্দর করে? রাত বিরাতে ছেলেমেয়েরা পড়তে বসলে যখন বলবে ছোট চাচির হাতের নুডলস খাবো, পাস্তা খাবো, তখন কে বানিয়ে দিবে ওদের? বড় ভাবি চুলার পাশে বেশিক্ষণ থাকতে পারেন না, গরমে তার মাথা ব্যথা করে। ফরিদা এখনও রান্নার লবণ চাখতে জানে না। মতির মা তরকারি কাটতে গেলে বছর লাগিয়ে দেয়। আমি না থাকলে তো বড় ভাবিকে সারাক্ষণ চুলার পাশে দাঁড়িয়ে থাকতে হবে। ফরিদা লবণ কম বেশি বুঝবে না। আমি কিভাবে যাব আব্বা? আমার যে কত দায়িত্ব আছে এই বাড়ির সবার প্রতি। স্বার্থপর মানুষের মতো কিভাবে নিজের সুখ, নিজের ভালো থাকার কথা চিন্তা করে সবাইকে ছেড়ে যাব আব্বা? আমার তো আব্বা আম্মা মারা গেছেন, আপনারাই আমার আব্বা আম্মা। আমি যে মন ভরে আব্বা আম্মা বলে ডাকতে পারবো না। নিজের মাকে মনে পড়লে আম্মার পায়ের পাশে গিয়ে বসে থাকতে পারবো না। আমি এত কিছুর অভাব সহ্য করতে পারবো না আব্বা। কেউ কোনো কথা বলতে পারল না। সবার কপোল বেয়ে জল গড়িয়ে পড়ছে। ফয়েজ আহমেদ স্ত্রীকে কোনোভাবে বুঝাতে পারলেন না। সকালে হাসনা যেসব যুক্তি দেখিয়েছে, সব যুক্তি তিনি হাসনাকে দেখালেন। হাসনা তাকে ধমক দিয়ে চুপ করিয়ে দিয়েছে। অবশেষে ভ্যান চালককে বিদায় করে দেওয়া হয়েছে। আদিবা বেগম হাসনা বেগমকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে আছেন, যেন ছেড়ে দিলে হাসনা বেগম হারিয়ে যাবে। যৌথ পরিবারে থাকা মানুষগুলো জানে শূন্যতা কেমন পীড়াদায়ক। একই সাথে একই ছাদের নিচে যে মানুষের সাথে বছরের পর বছর কাটানো হয়, সেই মানুষটা যখন আলাদা হয়ে যেতে চায়, তখন বুকটা ফেটে যায় যন্ত্রণায়। এক শূন্যতা এসে গ্রাস করে। বুকের ভেতরটা পাথরের মতো ভারী মনে হয়। শালুকের পরীক্ষা শেষ হবার পর দেখলো মেজো চাচা দাঁড়িয়ে আছে। এই মানুষটা এখন তার শ্বশুর। ভাবতেই শালুকের কেমন লজ্জা লাগছে। মেজো চাচা শালুকের জন্য আইসক্রিম কিনলেন, চিপস কিনলেন, একটা 7 আপ কিনলেন হাফ লিটারের। শালুকের কেমন কান্না চলে এলো। তার পিএসসি জেএসসি পরীক্ষার সময় একদিন বড় চাচা, একদিন মেজো চাচা, একদিন নিজের বাবা যেতেন তার সাথে। প্রতিদিন হল থেকে বের হলে দেখতো সবাই এটা ওটা হাবি জাবি খাবার নিয়ে দাঁড়িয়ে আছে তার জন্য। আজ আবারও শালুকের মনে হলো সে ভীষণ ছোট এখনও। মেজো চাচা শালুককে আগে আইসক্রিম খেতে দিলেন, তারপর দুজনে মিলে গল্প করতে করতে বাড়িতে ফিরল। চাচার থেকেই শালুক জানতে পারল তারা বাড়ি ছেড়ে যাচ্ছে না কোথাও।
শুনে শালুকের স্বস্তি হলো। শালুক জানে এমনিতেও সে বাড়িতে বেশি দিন থাকতে পারবে না, বছরে এক আধবার আসবে হয়তো। ধ্রুব আগেই বলে রেখেছে ইন্টারে ঢাকায় ভর্তি করাবে শালুককে, তখন কালে ভদ্রে বাড়িতে আসতে পারবে হয়তো। তার জন্য এভাবে বাড়ি থেকে বাবা মা আলাদা হয়ে যাবে, এটা শালুক কিছুতেই মেনে নিতে পারছিল না। এখন চাচার কথা শুনে সে ভারমুক্ত হলো যেন। আদনানের বাবা নুরুল ইসলাম সাহেবকে নিয়ে আদনানের রুমে গেল। তারপর সোজা সাপটা জিজ্ঞেস করল, তুই কেন গত রাতে এরকম কাজ করেছিস? তার স্পষ্ট কারণ বল এই মুহূর্তে। তা যদি না বলিস তবে আমি নিজ হাতে তোকে পুলিশের হাতে তুলে দিব, নারী নির্যাতনের মামলা দিয়ে। আমি ভুলে যাব তুই আমার ছেলে। আদিবা বেগম নিজেই স্বামীকে বলেছেন ছেলেকে এই কথা বলতে, হয় সে তার উদ্দেশ্য পরিষ্কার করে বলবে, আর নয়তো তিনি ছেলেকে জেলে পাঠিয়ে দেবেন। নিজের ছেলে বলে বারবার তার অপরাধ ক্ষমা করে দিলে আল্লাহর কাছে তিনি সবচেয়ে বড় অপরাধী হিসাবে গণ্য হবেন। শালুকের জায়গায় যদি আফিফা থাকতো তখন কি তিনি চুপ করে সহ্য করতে পারতেন? হাসনার জায়গায় তিনি থাকলে কিছুতেই কি মুখ বুজে সহ্য করতে পারতেন? পারতেন না কিছুতেই। বাবা আর দাদার কথাকে আদনান তেমন গুরুত্ব দিল না। আদিবা বেগম নিজের থানায় গেলেন শালুককে নিয়ে। সন্ধ্যাবেলায় পুলিশ এলো একটা জিপে করে। 10 মিনিটের মধ্যে আদনানকে ধরে নিয়ে গেল। শালুকের সামনে দিয়ে যাওয়ার সময় আদনান কেমন ভরসাহীন চোখে শালুকের দিকে তাকালো। সেই চোখে হয়তো মিশেছিল হতাশা, না পাওয়া ক্ষোভ, প্রতিহিংসা। আদনানকে পুলিশ ধরে নিয়ে গেছে, এতে যেন কারো কোনো সমস্যা নেই। সবাই কেমন রিল্যাক্স মুডে আছে। বিশেষ করে বড় চাচি যেন একেবারে নির্ভার আজ। অন্য দিনের চাইতে আজকে তাকে বেশ প্রফুল্ল লাগছে। সবাই মিলে চা খেলো, ঝালমুড়ি খেলো। এরপর রাতের রান্না বসাতে গেল 3 জা মিলে। শালুক পড়তে বসলো। একটু আগে ধ্রুবর সাথে কথা বলেছে, ধ্রুবকে সব জানিয়েছে শালুক। ধ্রুব সব শুনে বলল, অন্তত তোমার পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত যাতে থানায় আটকে রাখে, তাহলেই আমি নিশ্চিন্ত। নিশাকে পড়াতে যাওয়ার সময় ধ্রুব কিছুক্ষণ ভেবে চিনতে নিল। আজ যদি নিশা আগের দিনের মতো করে তবে ধ্রুব আজকেই টিউশনি ছেড়ে দিবে বলে সিদ্ধান্ত নিল। টাকার মায়া করে নিজেদের সম্পর্কের মধ্যে ধ্রুব তৃতীয় ব্যক্তির আগমন কিছুতেই সহ্য করবে না। না হয় খুব অভাবে দিন কাটবে স্বামী স্ত্রী দুজনে, তবুও যেই কারণে নিজেদের সম্পর্কে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে সেই রিস্ক ধ্রুব নিবে না। নিশা আজও আগেই এসে বসে আছে। ধ্রুব গিয়ে চেয়ারে বসলো। তারপর হিসাব বিজ্ঞান বই বের করে নিশাকে গম্ভীর মুখে বলল, এই অঙ্কটা করো, গতকাল একটা করিয়েছি, এটার মতোই। নিশা ড্রয়ার থেকে একটা বক্স বের করলো। তারপর ধ্রুবর দিকে এগিয়ে দিয়ে বলল, এটা আপনার জন্য। ধ্রুব রাগী স্বরে জিজ্ঞেস করলো, কি এটা? নিশা মাথা নিচু করে বলল, একটা ফোন আমার বাবা পাঠিয়েছেন আপনার জন্য। ধ্রুব নিশার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, তোমার বাবা কি আমাকে দেখেছেন কখনো? আমাকে চেনেন তিনি? নিশা ভয় পেয়ে গেল। তারপর বলল, চেনেন তো, আম্মু তো বলেছেন আপনার কথা বাবাকে। ধ্রুব জিজ্ঞেস করলো, আমার জন্য ফোন উনি কেন পাঠাবেন? নিশা বলল, আপনার ফোনটা তো বাটন ফোন, তাই পাঠিয়েছেন। ধ্রুব জিজ্ঞেস করলো, আমার বাটন ফোন, সেটা তোমার বাবা কিভাবে জানেন? নিশা ঘামতে লাগলো। ধ্রুব তাকে এত প্রশ্ন করবে সে বুঝেনি। এটা মূলত তার জন্য পাঠিয়েছে। সে ধ্রুবর হাতে বাটন ফোন দেখে ঠিক করে রেখেছে এই ফোনটা ধ্রুবকে গিফট করবে। সে দিচ্ছে বলে নিশ্চয়ই ধ্রুব নিবে না, নিশা জানে, তাই বাবার কথা বলল। ধ্রুবর প্রশ্ন শুনে নিশা বলল, আম্মু বলেছে বাবাকে। ধ্রুব সাথে সাথে নিশার মাকে ডাকতে লাগলেন। নিশার মা আফসানা বেগম উদ্বিগ্ন মুখে জিজ্ঞেস করলেন, কি হয়েছে স্যার? ধ্রুব হেসে জিজ্ঞাসা করল, এটা নিশার ফোন না আন্টি? আফসানা বেগম বললেন, হ্যাঁ স্যার, গত পরশু পাঠিয়েছে ওর বাবা ওর জন্য। ও গত মাসে ওর বাবাকে বলেছিল ওর জন্য একটা ফোন দিতে। নিশা ভয়ে চমকে উঠল। তড়িঘড়ি করে বলল, কি বলছো আম্মু? এটা তো তুমি বলেছিলে বাবাকে স্যারের জন্য একটা ফোন পাঠাতে, স্যারের হাতে একটা বাটন ফোন দেখে। আফসানা বেগম হতভম্ব হয়ে গেলেন। বুঝতে পারলেন মেয়ে কোনো গড়বড় করেছে, তাই আমতা আমতা করে বললেন, না মানে হ্যাঁ, আমি বলেছিলাম আসলে। আপনি নিন না ফোনটা।
ধ্রুব হেসে বলল, নিশার মাঝে মিথ্যা বলছে তা সে স্পষ্ট বুঝতে পারল। হেসে বলল, দেখুন আন্টি, আমি এখানে নিশাকে ফ্রি পড়াচ্ছি না, পড়ানোর বিনিময়ে বেতন নিচ্ছি। আমার যা আছে তাতেই আমি সন্তুষ্ট। আমার বাটন ফোনেই চলে। অ্যান্ড্রয়েড ফোনের যেদিন প্রয়োজন মনে হবে সেদিন আমি নিজেই কিনে নিব। কারো অনুগ্রহ আমার কখনোই সহ্য হয় না। আমার যা আছে তাই আমার জন্য যথেষ্ট। আমি আন্তরিকভাবে দুঃখিত আন্টি, এই ফোনটা আমি নিতে পারছি না। আর একটা কথা, আমি আগামীকাল থেকে আর আসবো না নিশাকে পড়াতে। আপনি প্লিজ অন্য টিচার দেখবেন ওর জন্য। আমি এখন আসছি। আসসালামু আলাইকুম। নিশার মা কিছু বুঝে ওঠার আগেই ধ্রুব বাসা থেকে বের হয়ে গেল। রাস্তায় এসে ধ্রুব স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারপর হঠাৎ করেই শালুককে কল দিল। শালুক হ্যালো বলতেই ধ্রুব বলল, আমি তোমাকে ভালোবাসি শালুক, আমি তোমাকে ভীষণ 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 ভালোবাসি। আজীবন আমি তোমাকে ভালোবাসবো শালুক, তুমি সারা জীবন আমার হয়ে থেকো। আমি প্রমাণ করে দিব, এক নারীতে আবদ্ধ থাকে যে পুরুষ, সেই পুরুষের চাইতে সুখী আর কেউ নেই। আমি তোমাকে ভীষণ রকম ভালোবাসি। তারপর শালুককে কিছু বলার সুযোগ না দিয়ে কল কেটে দিল। আনন্দে শালুকের দু চোখ টলমল করতে লাগলো। মনে হলো এই পৃথিবীতে সে সবচেয়ে সুখী মেয়ে, যার এরকম একটা স্বামী আছে যে তাকে ভীষণ ভালোবাসে। শালুকের সব পরীক্ষা শেষ হতে 15 দিন সময় লাগলো। পরীক্ষা যেদিন শেষ হলো সেদিন শোরুম থেকে বের হয়েই ধ্রুব গাড়িতে উঠল। শালুককে আগেই বলে রেখেছে রেডি হয়ে থাকতে। শালুকের কেমন শূন্য শূন্য লাগছে চলে যাবার কথা শুনে। আবার কবে আসবে কে জানে, কতদিন হয়ে যাবে কারোর সাথে আর দেখা হবে না, বাবা মাকে দেখবে না। স্কুল থেকে ফিরেই শালুক উদাস হয়ে বসে রইল। আনমনা হয়ে ভাবতে লাগলো সবার কথা। আজ চলে গেলে আবার কবে সবার সাথে দেখা হবে কে জানে। আর এসএসসি পরীক্ষা যখন শেষ হয়ে যাবে তখন তখন তো আর আসা হবে না বাড়িতে। এভাবে কি আর পারবে সবার সাথে সময় কাটাতে? কিছু সময় জীবন থেকে একবার চলে যাবার পর হাজারো সময় সুযোগ এলেও আগের সেই মধুর সময়টা আর আসে না। কোনো একদিন শালুকেরও সময় হবে, বৃদ্ধ বয়সে অফুরন্ত সময় থাকবে। তখন এভাবে বিপদে ফেলার মতো কেউ থাকবে না, কাউকে নিয়ে দুশ্চিন্তা করতে হবে না। কিন্তু এই যে এখন বাবা মা, চাচা চাচি, দাদা দাদি আছে, এরা সবাই কি থাকবে? তখন কি মানসিকতা এখনকার মতো থাকবে? এসব ভাবতে ভাবতে শালুকের চোখের কোণ ভিজে গেল। শাপলা কলেজ থেকে এসে শালুকের পাশে বসে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোর? শালুক বোনকে ধরে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে বলল, আজকে চলে যাব আপা, ধ্রুব ভাই আসতেছে আমাকে নিতে। শাপলার ভীষণ মন খারাপ হলো শুনে। বোনের চোখের জল মুছে দিয়ে বলল, আমাদের ভাগ্যটা এরকম কেন বলতো? কত হাসি খুশি ছিলাম আমরা, কত সুখী ছিলাম আমরা সবাই, অথচ একটা ঝড়ে আমাদের সব লণ্ডভণ্ড হয়ে গেছে, সবার মাঝে দূরত্ব সৃষ্টি হয়ে গেছে। নয়না আপাও আসে না, আফিফা আপার বড় আপাকে আসতে দেয় না। তুই চলে গেলি কত দূরে, আমি একেবারে একা হয়ে গেছি রে, নিজেকে বড় নিঃসঙ্গ লাগে এখন। মনে হয় এক মরুভূমিতে একা বেঁচে আছি। মা চাচিরা সবাই সবার কাজে ব্যস্ত। দিবা ছোট মানুষ, ও ওর মতো থাকে। নিজেকে মনে হয় একা নিঃসঙ্গ তাল গাছের মতো। ডানা থাকলে আমিও উড়ে যেতাম, এখন ডানার অভাবে একা দাঁড়িয়ে আছি। আমাকে ছেড়ে তোরা সবাই চলে গেলি নিজ নিজ ঠিকানায়। শালুকের মন খারাপ হলো আরও বেশি বোনের কথা শুনে। আসলেই তো, ধ্রুবর সাথে তো তার দিন কেটে যায়, শাপলা একা বাড়িতে থাকে কিভাবে, ওর কেমন লাগে জানি। শাপলা বলল, আয় তোর ব্যাগ গুছিয়ে দিই। দু বোন মিলে ব্যাগ গুছাতে লাগলো। রান্নাঘরে হাসনা বেগম ভীষণ ব্যস্ত। ধ্রুবর পছন্দের খাবার রান্না করছেন তিনি, বক্সে করে সব দিয়ে দিবেন। ধ্রুব যে বাড়িতে এক গ্লাস পানিও খাবে না তা তিনি জানেন, তাই তড়িঘড়ি করছেন। তার সাথে হাতে হাত লাগিয়ে সবাই কাজ করছে। আদিবা বেগম দুধ পুলি পিঠা বানাচ্ছেন। সবাই ভীষণ ব্যস্ত। ধ্রুব এলো রাত 10টার দিকে, এসে দেরি করলো না আর। সবার সাথে দেখা করে কথা বলে শালুকের হাত ধরে বের হয়ে এলো। শালুক নীরবে অশ্রুপাত করছে, তাও দেখল ধ্রুব, কিন্তু কিছু বলল না। প্রতিটি মেয়ের জন্য এই মুহূর্ত ভীষণ বেদনাদায়ক। এই সময়ে তাকে যদি বলা হয় এত কান্নার কি আছে, তবে তা হলো চরম অমানবিকতা। এই সময়টা প্রতিটি মেয়ের জন্য
খুবই নাজুক সময়, তাদের মন অল্পতেই আঘাত পায়। রিকশায় বসে ধ্রুব শালুকের মাথা নিজের বুকে নিয়ে বলল, আমি বুঝতে পারছি তোমার খুবই খারাপ লাগছে শালুক। আমি এও জানি তোমাকে আরও কয়েকটা দিন থাকতে দেওয়া উচিত ছিল, কিন্তু আমার দিকটা তুমি একবার ভেবে দেখো শালুক। আদনান যে কোনো সময় বের হয়ে আসতে পারে, তারপর তোমার যদি কোনো ক্ষতি করে ও। আমার জায়গায় তুমি নিজেকে দাঁড় করিয়ে একবার ভেবে দেখো, আমি কি ভুল করেছি না ঠিক করেছি। আমি তোমাকে নিয়ে কোনো রিস্ক নিতে চাই না শালুক, 0.1% রিস্কও আমি তোমাকে নিয়ে নিতে পারবো না। তবুও তুমি যদি তোমার মনে হয় আমার কাজটা ভুল হয়েছে, তবে আমি আন্তরিকভাবে দুঃখিত শালুক। শালুক এর বিপরীতে কিছু বলতে পারল না। ধ্রুব ভুল কিছু করেনি। রিকশা থেকে নেমে দুজনে বাসে উঠল। ধ্রুব শালুককে সিটে বসিয়ে দিয়ে নেমে গিয়ে বার্মিজ আচার, তেঁতুলের আচার, চিপস, জুস, কেক কিনে আনলো। চলন্ত গাড়িতে শালুক ঘুমিয়ে পড়ল ধ্রুবর কাঁধে মাথা রেখে। ধ্রুবর মনে হলো কত লক্ষ কোটি বছর যেন পার হয়ে গেছে এর মধ্যে। শালুক তার থেকে দূরে ছিল। আজ বহুদিন পর ধ্রুবর মনে হলো প্রাণ পাখি তার খাঁচায় ফিরে এসেছে। শালুকের কপালে একটা আলতো করে চুমু খেলো ধ্রুব। শীতে শালুক ধ্রুবকে জড়িয়ে ধরল। হুডির জিপার খুলে ধ্রুব শালুককে ভেতরে টেনে নিয়ে হুডি দিয়ে ঢেকে দিল। ভোর রাতে নিজেদের বাসায় এসে পৌঁছালো দুজনে। শালুক বিছানায় শুতেই ঘুমিয়ে গেল। বাকিটা সময় ধ্রুব আর ঘুমাতে পারল না। বাড়ি থেকে দেওয়া খাবারের বক্সগুলো বের করে সব গরম করে রাখলো। একটা ফ্রিজের যে ভীষণ প্রয়োজন তা আবারও অনুভব করল ধ্রুব। অ্যাকাউন্টে প্রায় 42,000 টাকার মতো আছে। ধ্রুব ঠিক করল আজকের দিনেই একটা ছোট ফ্রিজ কিনে আনবে বলে। শালুক ঘুম থেকে উঠে দেখে ধ্রুব নেই, চলে গেছে নিজের কাজে। খাবার রেডি করা, বাড়ি থেকে গরুর মাংস রান্না করে দিয়েছে হাসনা বেগম। ধ্রুব রুটি বানিয়ে রেখেছে। হাত মুখ ধুয়ে শালুক খেয়ে নিল। খাওয়ার পর আপনাতেই আজ বই নিয়ে বসে গেল পড়তে। ধ্রুবর এত কাজ করা দেখে শালুকের মনে হলো ধ্রুবর এত পরিশ্রমের প্রতিদান হিসেবে হলেও তার ভালো রেজাল্ট করতে হবে। সারা দিন কাজ করার পরেও যে মানুষটা তাকে এত যত্ন করে পড়ায়, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য এর চাইতে উত্তম বিকল্প আর কিছু নেই শালুকের। ধ্রুব বাসায় ফিরল রাতে। নিশার মায়ের মধ্যে অনেকবার কল দিয়েছে, কিন্তু ধ্রুব রিসিভ করেনি। শালুক অবাক হলো ধ্রুবকে আজ তাড়াতাড়ি ফিরতে দেখে। অবাক হয়ে জিজ্ঞেস করলো, আপনার আর একটা টিউশনি আছে না? ধ্রুব হেসে বলল, ওটা ছেড়ে দিয়েছি। শালুক বুঝতে পারল না কেন ছেড়ে দিয়েছে, কিন্তু আর কিছু জিজ্ঞেসও করল না। ধ্রুব শোরুমের ইউনিফর্ম চেঞ্জ করে বলল, তুমি একটু বাজারের ব্যাগগুলো খুলে রাখো, আমি গোসলটা সেরে নিই। ফ্রিজ কিনেছি একটা, আমার ফোনে কল আসলে রিসিভ করিও। বাসার সামনে এসে ওনারা কল দিবেন। শালুক চোখ বড় করে তাকালো, তারপর বলল, এই শীতের মধ্যে গোসল করবেন? ধ্রুব হাসলো। ধ্রুবর লাজুক হাসি দেখে শালুক ভ্রু কুঁচকে তাকালো। শালুককে পিছন থেকে জড়িয়ে ধরে ধ্রুব বলল, কৃতজ্ঞতা প্রকাশ করো বোকা ফুল, তোমাকে যে খুব সকালে ঠান্ডা পানি দিয়ে গোসল করার কষ্ট দিচ্ছি না, আমার অভ্যাস আছে। শালুক বুঝতে পারল ধ্রুবর কথা। ধ্রুব বাথরুমে ঢুকে যাওয়ার পর শালুক বুঝল ধ্রুব কি বলেছে। এমনিতে আগে থেকেই শালুক একটু একটু জানতো, কিন্তু এবার বাড়ি যাওয়ার পর দাদি তাকে স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ে অনেক কথা বলেছে। সেসব শুনে শালুক লজ্জায় রক্তিম হয়ে গেছে। আজ ধ্রুবর মুখে এই কথা শোনার পর শালুকের নিজেকে ভীষণ বোকা মনে হলো। আসলেই সে বোকা। ধ্রুব তাকে এমনি এমনি বোকা ফুল বলে না। লজ্জায় শালুকের কান গরম হয়ে উঠল। ধ্রুবর কল এলো সেই সময়। ধ্রুব জিজ্ঞেস করলো বাথরুম থেকে, কে কল দিয়েছে? শালুক বলল, নাম সেভ নয়, আননোন নাম্বার। ধ্রুব গায়ে সাবান মাখতে মাখতে বলল, রিসিভ করে কথা বলো, আমাদের ফ্ল্যাটের নাম্বার বলে দাও, আমি বের হচ্ছি। শালুক রিসিভ করতেই ওপাশ থেকে নিশা কান্না করতে করতে বলল, স্যার কেন চলে গেলেন এভাবে? আমি কি অপরাধ করেছি স্যার? আমি থাকতে পারবো না আপনাকে না দেখে। প্রমিস করছি স্যার, আর কখনো আপনার কথার অবাধ্য হব না। আপনার যেভাবে পছন্দ আমি সেভাবে চলবো। আম্মু আমাকে খুব বকেছে আপনি আর আসবেন না শুনে। আর এরকম হবে না স্যার, প্লিজ আপনি আসুন। শালুক হতভম্ব হয়ে শুনতে লাগলো সব। ধ্রুব স্টুডেন্ট ছেলে নাকি মেয়ে তা শালুক কখনো জানতে চায়নি, ধ্রুবও কখনো বলেনি। শালুক ভেবেছে ছেলে স্টুডেন্ট, কিন্তু মেয়ে স্টুডেন্ট জানতে পেরে শালুকের হাত পা কেমন কাঁপতে লাগলো।
ভয়ে শালুক কল কেটে দিল। লুঙ্গি পরে ধ্রুব বের হয়ে এলো। চুল মুছতে মুছতে বলল, কি বলল ওরা? এসেছে? শালুক মাথা নিচু করে বলল, আপনার স্টুডেন্ট কল দিয়েছে, আপনি তাকে পড়াতে যাচ্ছেন না বলে খুব কষ্ট পাচ্ছে সে। শালুকের কথায় ধ্রুব বিষাদের সুর শুনতে পেল। মুচকি হেসে শালুককে জড়িয়ে ধরে বলল, বিশ্বাস করো শালুক, তুমি ছাড়া আমার এই পৃথিবীতে আর কোনো পিছুটান নেই। আমার জন্য কে কষ্ট পেলেও, কে মরে গেল, সেসবে আমার কিছু যায় আসে না, কিচ্ছু না। আমার মাথা ব্যথা শুধু আমার বোকা ফুলকে নিয়ে। আমার জন্য সে কষ্ট না পেলেই হলো। ওর নাম নিশা। 3 মাস পড়িয়েছি ওকে আমি। মেয়েটাকে আমি বলেছিও আমি বিবাহিত। ওর সামনে বসেও তোমার সাথে কথা বলেছি, কিন্তু ও বিশ্বাস করতে চাইছে না। এজন্য ওকে পড়ানো বন্ধ করে দিয়েছি। এজন্য তুমি যদি আমাকে ভুল বুঝে মন খারাপ করে থাকো, তবে আমার চাইতে কষ্ট আর কেউ পাবে না। শুধুমাত্র তোমার আমার মধ্যখানে তৃতীয় ব্যক্তি হিসেবে নিশা যাতে ঢুকতে না পারে, তার জন্যই আমি ওর থেকে নিজেকে সরিয়ে নিয়েছি। এরপর আর আমার কি করার আছে বলো? শালুক ছল ছল চোখে তাকিয়ে রইল ধ্রুবর দিকে। তারপর বলল, আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। আমার খুব খারাপ লেগেছে। কেন লেগেছে আমি জানি না, তবে আজ এটুকু অনুধাবন করতে পেরেছি, আদনানের কথা শুনলে আপনার কাছে কেমন কষ্ট লাগতো। এতদিন আপনার সেই কষ্ট আমি অনুভব করতে পারতাম না, কিন্তু আজকে হাড়ে হাড়ে টের পাচ্ছি সেই যন্ত্রণা। আমি ছাড়া যেমন আপনার কেউ নেই, আজ এই মুহূর্তে ভীষণভাবে অনুভব করছি আপনি ছাড়া আমারও এই পৃথিবীতে একান্ত আপন বলে কেউ নেই। আমি আপনাকে হারাতে পারবো না। শালুক নিজেই ধ্রুবকে জড়িয়ে ধরল। শালুকের কান্না দেখে ধ্রুব ওর চুলে হাত বুলিয়ে দিল। তারপর শালুকের মুখ উপরের দিকে তুলে একটা চুমু খেল। সারা শরীর কেঁপে উঠল শালুকের। মনে হলো বৈদ্যুতিক শক খেয়েছে সে। শালুক নিজে আরও শক্ত করে জড়িয়ে ধরল ধ্রুবকে। সেই চরম রোমান্টিক মুহূর্তে নিষ্ঠুরের ন্যায় ধ্রুবর কল এলো। ফ্রিজ নিয়ে এসেছে। লজ্জা পেয়ে শালুক বারান্দায় ছুটে গেল। মাস শেষ হতেই ধ্রুব টের পেল সামনের দিনগুলো তার জন্য বেশ কঠিন হতে যাচ্ছে, যদি না এর মধ্যে সে আর একটা টিউশনি জোগাড় করতে পারে। সামনের মাসে ফাইনাল পরীক্ষা ধ্রুবর। ভার্সিটিতে ফি বাবদ অনেক টাকা খরচ হয়ে গেছে। এরপর আবার ফ্রিজ কিনতে হয়েছে। ফ্রিজ কেনার পর ধ্রুবর জমানো টাকা ছিল 9,000 টাকা। বেতন আর 2টা টিউশনি থেকে পাচ্ছে 22,000 টাকা। বাসা ভাড়া দিতে হচ্ছে 15,000 টাকা। এর উপর মাসে বিদ্যুৎ বিল যায় প্রায় 1,000 টাকা। ধ্রুবর ভাড়া যায় মাসে 2,000 টাকা। বাকি 4,000 টাকা দিয়ে সারা মাস চালাতে হয়। প্রতিদিন খাবারে মাছ মাংস না থাকলে ধ্রুবর কেমন লজ্জা লজ্জা লাগে। তার মনে হয় সে শালুককে ভালো রাখতে পারছে না। শালুক হয়তো এসব দিয়ে খেতে পাচ্ছে না আরাম করে। খাবার সময় ধ্রুবর বেশ খারাপ লাগে। ইদানিং সকালে আর রাতে খেতে বসলে ধ্রুব মাছ মাংস খেতে চায় না। শালুক বুঝতে পারছে না ধ্রুবর সমস্যা কোথায়। বাসায় আসলে ধ্রুবর চেহারায় কেমন চিন্তার ছাপ দেখতে পায় শালুক। কিন্তু কেন এত চিন্তা করছে ধ্রুব, সেটাই বুঝতে পারছে না শালুক। ধ্রুবর এই চিন্তিত চাহনি শালুকের সহ্য হচ্ছে না। ভীষণ কান্না পায় শালুকের ধ্রুবকে এভাবে বিমর্ষ হয়ে থাকতে দেখলে। ধ্রুব হন্যে হয়ে আর একটা টিউশনি খুঁজছে, কিন্তু কিছুতেই সময় মিলছে না তার। দুর্মূল্যের বাজারে 4,000 টাকায় নিজেদের সংসার চালানো ধ্রুবর জন্য কঠিন হয়ে পড়েছে। রাতে ধ্রুব বাসায় এলে শালুক আজ মুখ ফুলিয়ে রাখলো। বিকেলে শালুক নিজেই রান্না করেছে। প্রতিদিন মাছ মাংস খেতে খেতে শালুকের কেমন অরুচি ধরে গেছে খাবারে। শালুক আজ আলু ভর্তা, শিম ভর্তা, ডাল ভর্তা, ডিম ভর্তা, বেগুন ভর্তা, টমেটো ভর্তা, পেঁয়াজ মরিচ দিয়ে ডিম ভেজে নিল। বিকেল ধরে আস্তে আস্তে এসব আয়োজন করেছে শালুক। আর শালুকের এই আয়োজনে সবচেয়ে বড় সহায়ক ছিল ইউটিউব। মায়ের থেকে শুনেছে বাহারি রকমের ভর্তা, খুদের ভাত ধ্রুবর ভীষণ পছন্দ। সেটা দেখেই শালুক ইউটিউব থেকে ভর্তা রেসিপি দেখতে লাগলো। দেখে তার নিজেরও ইচ্ছা হলো ভর্তা দিয়ে ভাত খেতে। তার উপর কয়েকদিন ধরেই মাছ মাংস খেয়ে শালুকেরও অরুচি এখন। ধ্রুব বাসায় এসে চেঞ্জ করে নিল। শালুকের গম্ভীর মুখখানা দেখে শঙ্কিত হয়ে গেল। শালুকের চিবুক তুলে ধরে জিজ্ঞেস করলো, কি হয়েছে? শরীর খারাপ লাগছে? শালুক মাথা নাড়িয়ে জানালো না। ধ্রুব আবারও জিজ্ঞেস করলো, কি হয়েছে? শালুক বলল, কিছু হয়নি, এমনিই ভালো লাগছে না।
ধ্রুব তারিখ হিসেব করল। বাড়ি থেকে এসেছে বেশ কয়েকদিন হয়ে গেছে। কে জানে, হয়তো বাড়ির কথা মনে পড়েছে। ধ্রুব জিজ্ঞেস করলো, বাড়ির জন্য মন খারাপ লাগছে শালুক? বাড়ি যেতে চাও? শালুক আগের মতো গম্ভীর হয়ে বলল, না। ধ্রুব আবারও চিন্তা করলো কিছুক্ষণ, তারপর আস্তে করে জিজ্ঞেস করলো, তোমার কি অন্য সমস্যা হয়েছে? ন্যাপকিন শেষ হয়ে গেছে? শালুক লজ্জা পেল না মোটেও, তেমনি আগের সুরেই বলল, না। ধ্রুব আর ভেবে পেল না, তাহলে কি হতে পারে। শালুকের পাশে বসে পড়ল ধ্রুব। শালুকের বাম হাতের আঙুল নিজের ডান হাতের আঙুলের মধ্যে রেখে পড়ল। কি হয়েছে তাহলে শালুক? এভাবে মন খারাপ করে আছো কেন? তোমার মন খারাপ হলে আমার পুরো পৃথিবী অন্ধকার মনে হয়। তোমার মুখের হাসি আমার পৃথিবীকে আলোকিত করে তোলে। জেনেও কেন তুমি এরকম করে আছো বলো? সারাদিন পরে বাসায় এসে তোমার মলিন মুখ দেখলে মনে হয় আমি বুঝি ব্যর্থ, রাজকন্যাকে রাজরানীর মর্যাদা দিতে পারছি না, নিজেকে ভীষণ তুচ্ছ মনে হয় শালুক। শালুক ধ্রুবর দিকে তাকিয়ে বলল, এই যে কয়েকদিন আপনি মন খারাপ করে থাকেন, আপনার হাসির আড়ালে ফুটে উঠে গভীর চিন্তা, তখন আমার কেমন লাগে? আপনি তো সারা দিন বাইরে থাকেন, কাজে ব্যস্ত থাকেন। আমার সময় কিভাবে কাটে বলেন? আমার পড়া শেষ হয়ে গেছে সব বিষয়। বই নিয়ে বসলে আপনার চিন্তিত চাহনি ভেসে ওঠে মনের পর্দায়। সারা দিন ধরে অপেক্ষায় থাকি কখন আপনি বাসায় আসবেন। আমি চাতকের মতো আপনার অপেক্ষায় বসে থাকি, কিন্তু আসলে দেখি আপনার চিন্তাযুক্ত মুখ। তখন আমার অবস্থা কেমন হয় তা ভেবে দেখেছেন আপনি? আমি হয়তো আপনাকে ততটুকু ভালোবাসতে পারিনি যতটুকু আপনি আমাকে ভালোবেসেছেন, কিন্তু বিশ্বাস করেন, আপনার ভালোবাসা মহাসাগর সমান হলে আমার ভালোবাসা যদি বিন্দুসমও হয়, তাও আমার কাছে আমার দিক থেকে সর্বোচ্চ। সেখানে আমারও ঠিক এরকম কষ্ট হয়। আমি আপনাকে বলতে পারি না, ভাবি আজ না হয় কাল ঠিক হয়ে যাবে, কিন্তু বিগত কয়েক দিন ধরেই দেখছি এই অবস্থা। আমার আর সহ্য হচ্ছে না। ধ্রুবর বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। শালুককে বুকে নিয়ে বলল, আমার বোকা ফুলের যে আমার জন্য এত কষ্ট হয় তা তো আমি আগে বুঝিনি। বুঝলে কিছুতেই তাকে এই কষ্ট করতে দিতাম না আমি। এই যে দেখো, আমি এখন হাসছি, আর এরকম হবে না শালুক। শালুক ধ্রুবর চোখের দিকে তাকিয়ে রইল। তাকিয়ে থাকতে থাকতে তার নিজের চোখ জলে টইটুম্বুর হয়ে গেল। ধ্রুব আস্তে একটা ফুঁ দিতেই দুই চোখ থেকে দুফোঁটা অশ্রু বিন্দু গড়িয়ে পড়ল। ধ্রুব দুই হাত পেতে তা তুলে নিল, তারপর মুচকি হেসে বলল, আমার রাজরানীর চোখের এক ফোঁটা জলও যে আমার হৃদয়কে রক্তাক্ত করে দেয়। মনে হয় যেন কোনো এক অদৃশ্য তীরের আঘাতে ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে আমার হৃৎপিণ্ড। শালুক বলল, তাহলে আমাকে বলেন, কেন আপনার মন এত খারাপ ছিল? কি নিয়ে এত চিন্তায় আছেন আপনি? ধ্রুব হেসে বলল, কিছু না শালুক, আমার সব চিন্তাই তোমাকে নিয়ে। কিভাবে তুমি খুশি থাকবে এটা ছাড়া আমার আর দ্বিতীয় কোনো চিন্তা নেই। শালুক ধ্রুবর হাত চেপে ধরে বলল, আমি আপনার সহধর্মিণী, আপনার অর্ধাঙ্গিনী। আপনার সমস্যা মানে আমার সমস্যা, আপনার কষ্ট মানে আমার কষ্ট। আমার কষ্টের ভাগিদার যেমন আপনি ছাড়া দ্বিতীয় কেউ হতে পারবে না, তেমনি আপনার সকল কষ্ট চিন্তার ভাবনার অর্ধেক ভাগিদার আমিও। আমাকে বলেন আপনার কি হয়েছে? ধ্রুব মুচকি হেসে বলল, আমার শালুক তো দেখি মাশাআল্লাহ অনেক বুঝদার হয়ে গেছে, অনেক গুছিয়ে কথা বলতে শিখেছে। বিশ্বাস করো, আমি তোমার চিন্তাই করছি, কিভাবে তোমাকে ভালো রাখতে পারবো এটাই ভাবছি শুধু। মনে হচ্ছে আমি তোমাকে সেভাবে রাখতে পারছি না যেভাবে চাচা চাচি তোমাকে যত্নে রাখতো। আমার সেই সামর্থ্য এখনও হয়নি। এই ব্যাপারটা আমাকে ভীষণ পীড়া দেয়। শালুক বলল, আপনি আমাকে যেভাবে ভালোবাসা দিয়ে যত্ন করে রাখছেন, আমি বুকে হাত দিয়ে বলতে পারি পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তির স্ত্রীও তার স্বামীর থেকে এই ভালোবাসা পাচ্ছে না। আমার কোনো অসুবিধা হচ্ছে না কোনো কিছুতে। জানি না জীবনে কোনো দিন কোনো পুণ্য করেছি নিজের অজান্তে, আর তার বিনিময়ে আল্লাহ আমার জোর আপনার সাথে মিলিয়ে দিয়েছে। ধ্রুবর বুকের ভেতর কেমন খুশির জোয়ার বইতে লাগলো শালুকের কথা শুনে। তার মানে তার শালুক তাকে পেয়ে সুখী? ধ্রুব মনে মনে আল্লাহকে বলল, এই মেয়েকে যেন আমি আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত খুশি রাখতে পারি। আমার আর কিছু চাওয়ার নেই।
ধ্রুব হাত মুখ ধুয়ে রান্নাঘরে গেল। ঢাকনা দিয়ে সব কিছু ঢেকে রাখা দেখে ধ্রুব ঢাকনা সরিয়ে দেখতে লাগলো। এত রকমের ভর্তা দেখে চমকে গেল ধ্রুব। সেই সাথে তার জিভে জল চলে এলো। শালুকের পাশে এসে জিজ্ঞেস করলো, এত কিছু কেন করতে গেলে তুমি? হাত জ্বলছে নিশ্চয়? শালুক হেসে বলল, হাতে পলিথিন পেঁচিয়ে নিয়ে করেছি। আপনি খুশি হননি? আমি জানি ভর্তা আপনার প্রিয়। ধ্রুব হাসল, তারপর বলল, বাহ, আমার বউয়ের দেখি আমার পছন্দ অপছন্দ নিয়েও ভাবনা রয়েছে। আমার কেমন আনন্দ লাগছে তুমি বুঝবে না শালুক। আমি ভীষণ খুশি। তবে এত কিছু করার দরকার ছিল না, একটা ভর্তা হলেই আমার হতো। দুজনে মিলে পরম তৃপ্তি নিয়ে রাতের খাবার খেলো। শালুক ধ্রুবর কাজ ঘেঁষে ঘুমালো। আদুরে বেড়ালের মতো ধ্রুবর গায়ের সাথে লেপ্টে গেল ঘুমের ঘরে। ঠান্ডা পড়ছে জাঁকিয়ে। ধ্রুব বুকের মধ্যে টেনে নিল শালুককে, তারপর শক্ত করে জড়িয়ে ধরে রাখল। আদনান বাড়িতে ফিরল 1 মাস 15 দিন পরে। আদিবা বেগম আদনানকে বসার রুমে দেখে ভূত দেখার মতো চমকে উঠলেন। তারপর তেড়ে গিয়ে বললেন, কেন এসেছিস এই বাড়িতে? তোকে কে ঢুকতে দিয়েছে? আদিবা বেগমের চিৎকারে হাসনা বেগম ছুটে এলেন। বড়জাকে জড়িয়ে ধরে বললেন, আমি ওর জামিন করে ছাড়িয়ে এনেছি ভাবি। আপনার পায়ে পড়ি, আপনি ওকে কিছু বলবেন না। আমি জানি ভাবি আপনার কেমন বুক পড়ে ওর জন্য। ভাবি, আদনান এই বাড়ির বড় ছেলে। সবার আগে ওই তো আমাকে চাচি বলে ডেকেছে। ও হয়তো অনেক বড় অন্যায় করেছে, কিন্তু তাই বলে বাড়ির ছেলেকে এত দিন জেলে থাকতে দেখতে আমার নিজেরই কষ্ট হচ্ছে। সেখানে আপনার কি কষ্ট হচ্ছে তা আমি টের পাই ভাবি। আপনার নির্ঘুম রাত, চোখের নিচের কালো দাগ সাক্ষী দেয় আপনার মনে প্রচণ্ড যন্ত্রণা। আর যার জন্য ওকে জেলে যেতে হয়েছে সে তো এখানে নেই। এখন তাহলে কেন ছেলেটা কষ্ট পাবে? শয়তানের ধোকায় পড়ে মানুষ ভুল করে। আদনান হয়তো নিজের ভুল বুঝতে পেরেছে এতদিনে। ওকে আর শাস্তি দিয়েন না। আদিবা বেগম হাসনা বেগমকে ছেড়ে দিয়ে আদনানের সামনে এসে দাঁড়ালেন। তারপর হঠাৎ করে আদনানের চুলে খামচি দিয়ে ধরে বললেন, এখনই ক্ষমা চা তুই হাসনার পায়ে ধরে। তোকে দুধ কলা দিয়ে সবাই আদর করে পুষেছে পরিবারের বড় ছেলে বলে, কিন্তু সেই তুই কালসাপ হয়ে ছোবল দিলি বাড়ির মেয়েকে। ক্ষমা চা তোর চাচির পা ধরে। ওর জায়গায় আমি থাকলে জীবনেও তোকে ছাড়িয়ে আনতাম না। আদনান মাথা নিচু করে বলল, জানি মা, এটুকু বুঝতে পারছি এতদিনে সবাইকে কি পরিমাণ কষ্ট দিয়েছি। আমি আর দেশে থাকবো না মা। তোমাদের সবাইকে সুখী করতে সিদ্ধান্ত নিয়েছি বাহিরের দেশে চলে যাব। তখন আর তোমাদের কারো আমাকে নিয়ে ভয় পেতে হবে না। আমার একটাই আফসোস মা, আমার মনের কথাটা আমি কাউকে বুঝিয়ে বলতে পারিনি।